তো শুরু করি। আমরা তো কি পড়বো আজকে থেকে তো জানেন। কোন চ্যাপ্টার পড়ার কথা ছিল ভাইয়া আজকে? স্থিতিবিদ্যা। আহ, স্থিতিবিদ্যা। তো খুবই বেসিক থেকে শুরু করব স্থিতিবিদ্যা। এই স্থিতিবিদ্যাতে আমাদের প্রথমে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে যে ওই সামান্তরিক আছে না, সামান্তরিকের সূত্রের মধ্যে কিভাবে লব্ধি নির্ণয় করতে হয়, কিভাবে কোণ নির্ণয় করতে হয়। সামান্তরিকের লব্ধি নির্ণয় সূত্রটি তো আমরা তো জানি, যদি একটা বল যদি এদিকে পি আরেকটা বল এদিকে যদি কিউ যদি কাজ করে, তাহলে লব্ধি হচ্ছে যে আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। এটা নিয়ে আপনাদের কারো থেকে কোনো আপত্তি আছে ভাইয়া? এই জিনিসটা তো আমরা তো জানি। না। আচ্ছা, এরপরে ভাইয়া আমি একটা যদি কথা বলি, ধরেন এদিকে একটা পি বল আছে আর এদিকে একটা ভাইয়া ধরেন কিউ বল আছে, ঠিক আছে? আর এটা যেটা লব্ধি আছে, লব্ধিটাকে আমি যদি ডিফারেন্ট কালার দিয়ে আঁকি, যে ভাইয়া এটা হচ্ছে এদের লব্ধি, এটাকে আমি বলতেছি ভাইয়া, বলতেছি আর কারো থেকে কোনো প্রবলেম আছে? এখানের মধ্যে ধরেন আমি বলতেছি পি এবং কিউর মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা, এবং লব্ধি এবং পি বলের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমরা শিখছিলাম না ভাইয়া টেন থিটা সমান, যার সাথে থিটা, এখানে থিটা কার সাথে ভাইয়া? পি এর সাথে না? পিটা সিঙ্গেল বসে, আর বাকি থাকে কিউ। কিউ উপরেও লিখতে বলছিলাম, কিউ নিচেও লিখতে বলছিলাম। টেন মানে কি? সাইন বাই কস না? উপরে হবে সাইন, নিচে হবে কস। পি এবং কিউর মধ্যবর্তী কোণ কতটুকু ভাইয়া? আলফা না? তাহলে এটা হবে আলফা, এটাও হবে আলফা, আর এটা হবে প্লাস। এই ফর্মুলাটা আমরা জানি না ভাইয়া, টেন থিটা সমান সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এটাতে কারো থেকে কোনো প্রবলেম আছে ভাইয়া? না। আচ্ছা ভাইয়া, এখানে যদি আমি যদি এই থিটার কথা বাদ দিয়ে আমি যদি বলি যে আর এবং কিউর মধ্যবর্তী কোণ যদি গামা বলি, তাহলে তখন আমরা এটা লিখতে পারি না? টেন গামা সমান সমান, এখন কোণ কার সাথে? কোণ কিউ এর সাথে, তাহলে কিউটা সিঙ্গেল বসবে, বাকি পি উপরেও বসবে, পি নিচেও বসবে। দেন আমাদের এখানে টেন, টেন মানে সাইন বাই কস, উপরে হবে সাইন ভাইয়া, নিচে হবে কস, এবং পি এবং কিউর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এখানে আলফা এখানে আলফা। এভাবে করে ভাইয়া লব্ধির দিকটা বের করতে পারবো নাকি পারবো না বলুন তো ভাইয়া? পারবো। আচ্ছা, এরপরে আমরা আরেকটু যদি বেসিক কথাবার্তা যদি বলি ভাইয়া, আমরা আর ম্যাক্স লব্ধির সর্বোচ্চ মান কখনোই আমরা জানি না, যখন দুইটা, ধরেন একটা বিন্দুর মধ্যে দুইটা বল যদি একই দিকে কাজ করে, তখনই তো আমরা লব্ধির সর্বোচ্চ মান পাই। এটা আপনারা জানেন না ভাইয়া? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আর ম্যাক্স সমান সমান, যদি দুই, আর ম্যাক্স মানে লব্ধির সর্বোচ্চ মান তখনই হয় যখন পি বল এবং কিউ বল একই দিকে কাজ করে। তাহলে এদের মধ্যবর্তী আলফার কোণ সমান সমান যদি জিরো হয়, তাহলে আমরা লিখতে পারি না? ফর্মুলা হচ্ছে যে আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফার জায়গায় হবে ভাইয়া কস জিরো। এখন কস জিরোর মান তো আমরা জানি ওয়ান, তাহলে কস জিরোর এর মানটা যদি ওয়ান হয়, তাহলে এখানে কি থাকে? ওয়ান ইন্টু টু পি কিউ, তাহলে তো দিন শেষে ভাই সেটা তো ভাই টু পি কিউ হবে। তাহলে পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে ভাই এখান থেকে আর স্কোয়ার সমান সমান আমরা ইজিলি লিখতে পারি পি প্লাস কিউ হোল স্কোয়ার। তাহলে এখান থেকে উভয় পক্ষ থেকে আমি যদি স্কয়ারটা যদি সরাই, মানে উভয় পক্ষে যদি রুট করি, তাহলে আর সমান সমান আমরা লিখতে পারি পি প্লাস কিউ। লব্ধি সর্বোচ্চ মান হচ্ছে পি প্লাস কিউ, এটা আমরা জানি। ঠিক সিমিলারলি আমরা জানি না যে দুইটা লব্ধির সর্বনিম্ন মান মানে আর মিনি, আর মিনি তখনই কাজ করবে যখন দুইটা বল পরস্পর বিপরীতে কাজ করবে। বিপরীত মানে হচ্ছে ভাইয়া একটা বল যদি এদিকে কাজ করে, অপর একটা বল ঠিক তার বিপরীতে মানে উল্টা দিকে। উল্টা দিকে বলতে তাদের মধ্যবর্তী কোণের ডিফারেন্স হবে 180 ডিগ্রি, তখন আমরা সর্বনিম্ন লব্ধি পাবো। আর আর মিনিমামের ফর্মুলা তো আমি আপনাদের শিখাইছিলাম, যে এটাকে এভাবে লিখবেন, পি এরকম একটা সাইন দিয়ে লিখবেন। এর সাইনটার মিনিং হচ্ছে পি মাইনাস কিউ। এখন পি মাইনাস কিউ ডিরেক্টলি লেখা যায় না, কারণ কেন জানেন? কখনো কখনো আমাদের পি বড় হয়, আবার কখনো কখনো পিটা কি হয়? ছোট হয়। ওই জন্য আমরা ব্যালেন্স করে এভাবে লিখি আর কি। এটাতে কারো কোনো আপত্তি আছে ভাইয়া? না। আচ্ছা, এরপর আমি একটা কথা বলি। আপনাদের একটা কথা বলছিলাম যে মনে আছে, ধরেন এটা হচ্ছে পি বল আর এটা হচ্ছে কিউ বল, দেখে কোন বলটা বড় লাগতেছে ভাই আমাকে বলেন তো, পি এবং কিউর মধ্যে? পি বড়। হ্যাঁ, আমি কি বলছিলাম? লোভ, যার মান বড় লব্ধি তার দিকে ঝুঁকে থাকবে, একটা কথা বলছিলাম যে আপনাদের মনে আছে যখন গতিবিদ্যা পড়াইছিলাম? ঝুঁকে থাকবে বলতে বুঝাই আর এবং পি এর কোণের ডিফারেন্সটা কম হবে, আর এবং
কিউ এর কোণের ডিফারেন্সটা বেশি হবে। ঠিক আমি যদি বলি যে ভাইয়া এটা হচ্ছে আমার কিউ আর এটা হচ্ছে আমার পি, এটা যদি পি হয় এটা যদি কিউ হয়, এখন লব্ধি কাছাকাছি থাকবে ভাইয়া, কিউর কাছাকাছি। কিউর কাছাকাছি। আচ্ছা আমি যদি এখন যদি বলি যে ভাইয়া আমি, সরি এটা কিউর কাছাকাছি হয় নাই, কিউর কাছাকাছি করতে গেলে এভাবে আঁকলাম এটা আর। এখন আমি যদি আপনাদের একটা কথা বলি ভাইয়া, ভাইয়া পি এবং আর কিউ যদি সমান হয় তাহলে লব্ধি কোথায় কাজ করবে? পি এর মান যত কিউ এর মান তত, লব্ধি কোথায় কাজ করবে কেউ বলতে পারবেন? মাঝখান বরাবর। হ্যাঁ ঠিক তার মাঝখান বরাবর। তাহলে এটা এদের লব্ধি যদি এটা যদি আমাদের যদি আর হয়, তাহলে এখানের এই পুরো কোণটাকে আমি যদি আলফা বলি, তাহলে এই কোণটা হবে আমার আলফা/2 এবং এই কোণটাও হবে আমার আলফা/2। এতটুকু তো ভাইয়া আশা করি কারো থেকে বুঝতে কোনো অসুবিধা নাই, আছে ভাইয়া এতটুকু পর্যন্ত? নাই ভাইয়া। আচ্ছা তাহলে আমরা যদি এরপরে যদি যাই, আর ম্যাক্স আর মিনের ওগুলো কথাবার্তা আমরা বললাম, বড় হলে কি হবে, ছোট হলে কি হবে, ইকুয়াল হলে কি হবে, এটা বলছে। আচ্ছা ভাই, ভাইয়া আমাদের প্রথম ম্যাথটা কি দেখেন তো ভাইয়া, বলছে যে 8 নিউটন এবং 6 নিউটন বলের বল দুইটি কত ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে বলছে ভাইয়া, 120 ডিগ্রি কোণে। বলছে লব্ধির মান ও লব্ধির মান নির্ণয় করো। এটা কি ভাইয়া করে দেওয়া লাগবে? এটা আপনারা পারবেন না? ওই আমাদের কমন ফর্মুলা দিয়ে আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা, পারবেন নাকি পারবেন না ভাইয়া? পারবো। হ্যাঁ এখানে পি এর মান হচ্ছে 8, কিউ এর মান হচ্ছে 6 এবং কোণের মান হচ্ছে যে 120, বসালে আপনি আর এর মান পাবেন। আচ্ছা ভাইয়া মানের পাশাপাশি আমি যদি দিকও নির্ণয় করতে বলতাম, আপনারা বের করতে পারতেন নাকি পারতেন না? দিক নির্ণয় করতে হলে ব্যাপারটা কাইন্ড অফ এরকমই হতো। ধরেন এটা হচ্ছে 8, এটা হচ্ছে আপনাদের 6, আর এই জিনিস যেটা আছে এটা হচ্ছে আপনাদের লব্ধি, যেটাকে আমি আর বলতেছি। এদের মধ্যবর্তী, আচ্ছা এখানে তো কোনটা তো দেখতে লাগতেছে না 120, তাও মনে করে নেন এই কোনটা 120, 120 হলে এটা স্থূল কোণ হবে, একটু ব্যাখ্যা করে আঁকার দরকার ছিল আমার। আর এটা যদি কোনটা যদি বলি যে দিকটা বের করো, লব্ধির দিক, আপনি দিকটা 8 নিউটনের সাথেও চাইলে বের করতে পারেন, চাইলে 6 নিউটনের সাথেও বের করতে পারেন। আমি প্রশ্নের সুবিধার্থে করা সুবিধার্থে আমি 8 নিউটনের সাপেক্ষে বের করতেছি। তাহলে এখান থেকে টেন থিটা সমান সমান, ভাইয়া যার সাথে থিটা, থিটা কার সাথে? 8-এর সাথে, তাহলে 8 সিঙ্গেল ভাবে বসবে, বাকিটা উপরেও বসবে নিচেও বসবে, টেন মানে সাইন বাই কস, এখানে লিখবো সাইন, এখানে লিখবো কস, মধ্যবর্তী কোণ 120, 120, 120, আর এটা ভাইয়া প্লাস। এখান থেকে ভাই থিটার মানটা আমরা বের করতে পারবো না চাইলে ক্যালকুলেশন করে? পারবো ভাইয়া? হ্যাঁ পারবো। হ্যাঁ আমি ক্যালকুলেশন করে দেখছি, এই থিটার মানটা হবে 46.0 সামথিং, মানে 1 ধরতে পারেন আপনি, 46.1 ডিগ্রি। আচ্ছা ভাইয়া এটা খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ এন্ড এটার মধ্যে আমাদের স্টার দেওয়া উচিত। ভাইয়া প্রশ্নটা কি বলছে, কেউ একজন পড়েন তো। বলছে কোন বিন্দুতে 3p এবং 2p দুইটি বলের লব্ধি বলতেছে আর, প্রথম বলটির মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়, বল দ্বয়ের অন্তর্গত কোণ বের করতে বলছে। আচ্ছা তাহলে ধরেন আমরা যদি এটা যদি করতে যদি চাই, প্রথমে আমি লিখতে পারি আর স্কয়ার, প্রথম বলটার জন্য আর স্কয়ার সমান সমান আমি লিখতেছি 3p হোল স্কয়ার প্লাস 2p হোল স্কয়ার প্লাস 2 into 3p into 2p into cos আলফা। সোহাগ ডট দিয়ে না, স্ক্রিনে দেখা যাচ্ছে cos আলফা। এখানে কারো থেকে কোনো প্রবলেম আছে ভাইয়া? 3p আর 2p বলের লব্ধি বলছে আর, আর আমি এদের মধ্যবর্তী কোনটাকে আলফা ধরছি, এখানে আপনাদের কারো থেকে কোনো আপত্তি আছে? হ্যালো? নাই নাই আচ্ছা ভাইয়া। ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। কালিটা একটু মোটা করেন না, চিকন চিকন মোটা, হয়েছে লেখা। আচ্ছা একটু মোটা করছি। আচ্ছা কোনো কিছু অসুবিধা হলে আমাকে বলিয়েন, সমস্যা নেই। আর তবে 3p স্কয়ার, 3p কে স্কয়ার করলে 9p স্কয়ার, 2p স্কয়ার মানে 4p স্কয়ার, 9 এবং 4-এ 13p স্কয়ার, তাহলে আমি ডিরেক্টলি লিখতেছি 13p স্কয়ার প্লাস, দেখেন 2 into 3 into 2, তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, তাহলে 12p স্কয়ার কস আলফা। এটা কখনের জন্য? এটা তখনের জন্য যখন দুইটা বলের মধ্যে একটা বল হচ্ছে যে 3p, একটা হচ্ছে আপনার 2p,
আর মধ্যবর্তী কোণ আলফা। প্রথম কেসটা বুঝতে পারছি ভাইয়া? কোনো আপত্তি আছে প্রথম কেসে? না। এটা প্রথম কেস। আচ্ছা ভাই, দ্বিতীয় কেসের মধ্যে কি বলছে? দ্বিতীয় কেসটা বলছে প্রথম বলটির মান দ্বিগুণ করলে। প্রথম বল কত ভাইয়া? 3p না? তাহলে এখন এটা 3p টা কত হয়ে যাবে? 6p হবে নাকি 6p হবে না? 6p। আর এরপরে এরপরের বলটা যদি বলে, এরপরের ভাইয়া বলের মধ্যে কি কোনো কি পরিবর্তন করছে? বলছে প্রথম বলটির মান দ্বিগুণ করলে লব্ধির মান দ্বিগুণ হয়। তাহলে দ্বিতীয় বলটা যেরকম আছে সেরকম বসে দেবো, সেটা হচ্ছে 2p। আর যেটা লব্ধি আছে, লব্ধির দ্বিগুণ মানে লব্ধি যেটা আগে আর ছিল সেটা এখন হয়ে যাবে এখানে 2r। এবং মধ্যবর্তী কোণের কি কোনো পরিবর্তন বলছে তারা? দেখেন তো, মধ্যবর্তী বলের কোনো পরিবর্তনই তারা বলে নাই। তাহলে এটাকে আমরা লিখতে পারি মধ্যবর্তী কোণ হচ্ছে এদের আগেরটার মতো আলফা, যেহেতু বলে নাই। তাহলে এখান থেকে লিখতে পারি না লব্ধি স্কয়ার, লব্ধি হচ্ছে এখানে, সরি এটা 2r হবে, লব্ধি দ্বিগুণ হয়েছে আগেরটা থেকে, তাহলে 2r স্কয়ার ইকুয়াল টু 6p হোল স্কয়ার প্লাস 2p হোল স্কয়ার প্লাস 2 × 6p ইন্টু 2p কস আলফা। এতটুকুতে ভাইয়া কারো থেকে কোনো প্রবলেম আছে? হ্যাঁ, প্রবলেম থাকলে জানান। কারো থেকে কোনো প্রবলেম আছে এতটুকুতে? না। আচ্ছা, তাহলে দেখেন 2r হোল স্কয়ার মানে কি 4r স্কয়ার প্লাস, এটা দেখেন 6p স্কয়ার মানে 36 স্কয়ার, 36p স্কয়ার, আর 2p স্কয়ার মানে 4p স্কয়ার, তাহলে 36 × 4 = 40p স্কয়ার প্লাস 6 × 2 = 12, 12 × 2 = 24, 24p স্কয়ার কস আলফা। এখন আপনি যদি একটু যদি ভালো করে যদি নোটিস করেন ভাইয়া, সবার থেকে আপনি চাইলে 4 দিয়ে কমন নিয়ে কাটাকাটি করতে পারেন। আমি যদি সবার থেকে যদি 4 দিয়ে কমন নিয়ে যদি কাটাকাটি করি, তাহলে আমি একটা জিনিস পাই, সেটা হচ্ছে যে আর স্কয়ার ইকুয়াল টু 10p স্কয়ার প্লাস 6p স্কয়ার কস আলফা। আমি 4 দিয়ে কমন নিয়ে কাটাকাটি করছি ভাইয়া, এতটুকু বুঝাতে পারছি? এতটুকু তো আপনাদের কারো কোনো জি। আপত্তি আছে? আচ্ছা, এখন একটা মজার ব্যাপার দেখেন, এখানে আমি এখানে একটা আর স্কয়ার পাইছি যেটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2, এখানে একটা আর স্কয়ার পাইছি যেটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। আমি চিন্তা করতেছি মনে মনে ইকুয়েশন এই 1 থেকে 2 বিয়োগ করতেছি, 1 থেকে কি করতেছি ভাইয়া 2 বিয়োগ করে দিচ্ছি, আমি এপাশে মুছে বিয়োগ করতেছি। 1 থেকে যদি 2 বিয়োগ করি, তাহলে দেখেন আর স্কয়ার থেকে আর স্কয়ার চলে গেলে তো জিরো হবে। এটা নিয়ে তো আপনাদের কারো থেকে কোনো প্রবলেম থাকার কথা না, আর স্কয়ার থেকে আর স্কয়ার চলে গেছে জিরো। তাহলে ভাই এখানে দেখেন 13p স্কয়ার, 13p স্কয়ার থেকে যদি 10টা p স্কয়ার চলে যায় তাহলে 3p স্কয়ার না ভাইয়া? আর এখানে দেখেন 12p স্কয়ার কস আলফা থেকে যদি 6p স্কয়ার কস আলফা চলে যায়, তাহলে তো আরো 6টা থাকে, 6p স্কয়ার কস আলফা। এতটুকু বুঝাতে পারছি ভাইয়া? কি করছি, একটা ইকুয়েশন থেকে একটা ইকুয়েশন কি করে দিয়েছি ভাইয়া, বিয়োগ করে দিয়েছি, কারণ আমাকে এখান থেকে অন্তর্গত কোণের মান জিজ্ঞেস করছে, মানে আলফার মান জিজ্ঞেস করছে, ওই জন্য একটা থেকে একটা আর বিয়োগ করলে এই ইকুয়েশনটা পাইছি। এটা থেকে আরো কোনো আপত্তি আছে ভাইয়া? 3p স্কয়ার প্লাস 6p স্কয়ার কস আলফা। এতটুকুতে ভাইয়া কারো কোনো প্রবলেম আছে? না। তাহলে ভাইয়া দেখেন এই 6p স্কয়ার কস আলফাটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে সেটা -6p স্কয়ার কস আলফা ইকুয়াল টু 3p স্কয়ার। তাহলে ভাইয়া এখান থেকে লিখতে পারি না কস আলফা ইকুয়াল টু 3p স্কয়ার -6p স্কয়ার? তাহলে ভাইয়া পি স্কয়ার চলে গেছে, 3 কে 6 দিয়ে কাটলে কস আলফা সমান সমান দিন শেষে দাঁড়াচ্ছে -হাফ। আর কস কত ডিগ্রির মান -হাফ আমারে বলেন তো? ভেক্টর করতে করতে আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, আলফা সমান সমান দিন শেষে আসবে 120। এটা কি ভাইয়া বুঝতে পারছে নাকি বুঝতে পারি না বলেন তো? ভাইয়া এটা বুঝছেন? বুঝছি। আচ্ছা, এটার ক্লাস নোটটা আমি ক্লাস শেষে এই পিডিএফ দিয়ে দেবো, তো প্যারা নিয়ে না, এটা নোট করতে পারবেন আপনি আরামসে বসে বসে। ভাইয়া এরপরের প্রশ্নটা পর্যন্ত কি বলছে, কোন বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানে দুইটি বলের লব্ধি পি বলের দিকে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, পি বলকে দ্বিগুণ করলে উক্ত কোণ 30 ডিগ্রি হয়, পি এবং কিউ এর অন্তর্গত কোণ নির্ণয় করো। দেখেন প্রশ্নতে যেটা বলছে সেটা বলতেছে পি এবং কিউ বলের লব্ধি, ধরেন এটা হচ্ছে যে পি বল, এটা হচ্ছে কিউ বল। পি এবং কিউ বলের লব্ধি পি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে ধরেন এটা হচ্ছে লব্ধি, এই লব্ধিটা এটার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এখানে দেখেন,
এখানে লব্ধির মানের মান দিছে নাকি লব্ধির দিকের কথাবার্তা বলছে? কার কথাবার্তা বলছে ওরা? লব্ধির মানের কথাবার্তা বলছে নাকি ভাই দিকের কথাবার্তা বলছে? আমাকে কেউ বলতে পারবেন এখানে কিসের কথাবার্তা বলছে তারা? হ্যালো ভাইয়া, এখানে কিসের কথাবার্তা বলছে? মানের কথাবার্তা বলছে নাকি দিকের কথাবার্তা বলছে? দিকের কথা। হ্যাঁ, দিকের কথা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভাইয়া, ওই আমাদের ওয়ার্ল্ড ফেমাস টেনের ফর্মুলারি, টেনের ফর্মুলা থেকে আমরা কি লিখতে পারি? টেন 60 ইকুয়াল টু কার সাথে? কোন পি এর সাথে? তাহলে পি সিঙ্গেল, পি প্লাস কিউ কস আলফা ডিভাইডেড বাই উপরে হবে যে কিউ সাইন আলফা। এটাতে কারো কোনো আপত্তি আছে ভাইয়া? তাহলে এখান থেকে আমি লিখতে পারি √3 ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। আশা করি এটা বুঝাতে পারছি, এটা খুব একটা বড় বিষয় না। ঠিক। এরপরে বলছে পি বলটাকে আপনি এখন দ্বিগুণ করে দিচ্ছেন। দ্বিগুণ করে দিচ্ছেন মানে কি, আগে যেটা পি ছিল সেটা আরো বড় করছেন, 2p। উক্ত কোণটা কি হয়ে গেছে, মানে লব্ধির সাথে যেটা কোণ সেটা 30 ডিগ্রি হয়ে গেছে। এটা তো অবভিয়াস জিনিস, কারণ আপনি যখন লব্ধি বড় করছেন পি এর মান বড় হয়ে গেছে না। আমি কি বলছি, লব্ধির মান যত বড় হবে, সরি পি এর মান যত বড় হবে লব্ধিটা ঠিক তার কাছাকাছি আসবে। আগে যেটা কোণ 60 ডিগ্রি ছিল, এখন সেটা কোণ হয়ে গেছে কত? 30 ডিগ্রি। এটা 2p, এটা হচ্ছে কিউ। লব্ধির দিক বলছে 30 ডিগ্রি হচ্ছে, কিন্তু মান নিয়ে কোনো কথাবার্তা বলে নাই। ঠিক আমরা আগের মতোই ফর্মুলা, লব্ধির দিকের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, টেন 30 ইকুয়াল টু কোণ হচ্ছে 2p এর সাথে, তাহলে 2p টা ভাইয়া নিচে বসবে প্লাস কিউ কস আলফা, উপরে হবে ভাইয়া কিউ সাইন আলফা। তাইলে এখান থেকে আমি লিখতে পারি টেন 30 মানে হচ্ছে ভাইয়া 1/√3। 1/√3 সমান সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই 2p প্লাস কিউ কস আলফা। এতটুকু ভাইয়া বুঝাতে পারছি? এতটুকুতে কোনো প্রবলেম আছে? ভাইয়া এতটুকু বুঝছেন? জি। জি। আচ্ছা। উম, আচ্ছা, আমাকে একটা কথা বলেন, ধরেন এটাকে আমি বলতেছি ইকুয়েশন নাম্বার রাইট নাও 1, এটাকে বলতেছি 1, এটাকে বলতেছি আমি 2। এখন একটা জিনিস বুঝেন তো আপনারা, যদি ইকুয়েশন 1 ডিভাইডেড বাই যদি 2 করি, 1 ডিভাইডেড বাই যদি 2 করি, তাহলে ভাই দেখেন এই পাশের জিনিস যেটা সেটা উল্টে গেলে আমি এই ভদ্রলোক এই ভদ্রলোককে কাটাকাটি করতে পারবো। আমি একটা লাইন কম করতেছি, একটু বুঝেন। আমি কি করতেছি এখন, ইকুয়েশন 1/2। আচ্ছা আমি দাঁড়ান পিছনে পৃষ্ঠায় যাই, কপি করে, কপি। এটা হচ্ছে ইকুয়েশন 1, আর এটা হচ্ছে ইকুয়েশন 2। ঠিক আছে। এখন যদি ইকুয়েশন 1 ডিভাইডেড বাই যদি 2 করি, আপনারা দেখবেন এই ভদ্রলোকটা, এই কোনটা 2p প্লাস কিউ কস আলফাটা উপরে উঠে যাবে, কিউ সাইন আলফাটা নিচে নামবে। এই কিউ সাইন আলফা এবং এই কিউ সাইন আলফা যদি কাটাকাটি যায়, তাহলে এই পাশে আপনার উঠে যাবে যে 2p প্লাস কিউ কস আলফা, আর নিচে থাকবে যে আপনার পি প্লাস কিউ কস আলফা। ভাইয়া এই জিনিসটা বুঝাতে পারতে একটা লাইন কম করছি আমি। এটা কি ভাইয়া বুঝছেন বুঝছি। আপনারা? আচ্ছা। ঠিক। এখানে দেখেন, এখানে থাকবে ব্যাপারটা কিরকম জানেন, √3 ডিভাইডেড বাই 1/√3। তাহলে এখন দেখেন ভাইয়া, এই √3টা উপরে উঠে যাবে না, √3 মিলে দিন শেষে এখানে থাকবে অনলি 3। এখানে কোনো আপত্তি আছে ভাইয়া এই লাইনটাতে? না। তাহলে এখন যদি আর আর যদি গুণ করি, এটার সাথে এটা যদি আর আর গুণ করি, তাহলে 3p প্লাস 3q কস আলফা ইকুয়াল টু আমাদের থাকতেছে 2p প্লাস কিউ কস আলফা। তাহলে এখন একটা জিনিস দেখেন, এই 2p টা যদি এখান থেকে যদি এই পাশে চলে আসে, তাহলে 3p মাইনাস 2p, 3p থেকে যদি 2p চলে যায়, এখানে থাকবে অনলি একটা সিঙ্গেল পি। ঠিক আছে। আর এটা 3q কস আলফা, ওটা যদি ওই পাশে চলে যায়, তাহলে মাইনাস 3p
থ্রি কিউ কস আলফা হবে, এখানে একটা প্লাস কিউ কস আলফা আছে, একটা কিউ কস আলফা থেকে যদি তিনটা কিউ কস আলফা যদি বিয়োগ চলে যায়, তাহলে পি সমান সমান আমি এখানে নির্দ্বিধায় লিখতে পারি মাইনাস টু কিউ কস আলফা। এতটুকু বুঝাতে পারছি নাকি পারি না ভাই বলেন তো? পি সমান সমান মাইনাস টু কিউ কস আলফা, এতটুকু বুঝছেন ভাইয়া? জি। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন আমরা আবার একটু ইকুয়েশন একে ফেরত যাব। ধরেন আমি ইকুয়েশন একটা আবার কপি করতেছি। ধরেন ইকুয়েশন একে ফেরত গেলাম। তাহলে এখানে পি এর জায়গায় আমি যদি এখানে যদি লিখি, পি এর জায়গায় আমি যদি লিখি মাইনাস টু কিউ কস আলফা, আপনাদের কারো থেকে কোনো আপত্তি আছে? এখানে এই পি এর জায়গায় লিখবো মাইনাস টু কিউ কস আলফা, কোনো আপত্তি আছে? না। তাহলে রুট থ্রি এখানে কিউ সাইন আলফা, আর এখানে লিখতেছি মাইনাস টু কিউ কস আলফা প্লাস কিউ কস আলফা। এখন আমাকে একটা কথা বুঝাই বলেন ভাইয়া, মাইনাস টু কিউ কস আলফা প্লাস কিউ কস আলফা, এটা দিন শেষে ব্যাপারটা এরকম দাঁড়াবে না? মাইনাস কিউ কস আলফা উপর হচ্ছে কিউ সাইন আলফা ইকুয়াল টু রুট থ্রি। এতটুকু বুঝছেন নাকি বুঝেন না ভাইয়া? বুঝছি। ভাইয়া তাহলে কিউ কিউ কাটেন, কিউ কিউ কাটলে সাইন আলফা বাই কস আলফা মানে টেন আলফা। তাহলে টেন আলফা সমান সমান, ভাইয়া এখানে একটা মাইনাস আছে খেয়াল রাখবেন, টেন আলফা সমান সমান মাইনাস রুট থ্রি না ভাইয়া? হুম। তাহলে ক্যালকুলেশন যদি করেন তাহলে আলফা সমান সমান আপনাদের ক্যালকুলেটরের মান দেখাবে মাইনাস 60 ডিগ্রি। ঠিক আছে? আমি কি বলছিলাম যে এরকম যদি মাইনাস 60 থাকে কত যোগ করতে বলছিলাম কোণের সাথে? 180। যোগ 180, সাবাস। এই 180 যদি যোগ করে দিই তাহলে 180 মাইনাস 60, দিন শেষে আনসার কত হবে? এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 120। ভাইয়া? 120। ভাই এটা কি বুঝাতে পারছে নাকি বুঝাতে পারি না বলেন তো? এই অঙ্কতে কারো থেকে কোনো প্রবলেম থাকলে আমাকে জানা। ভাইয়া কারো থেকে কোনো প্রবলেম আছে? না। আচ্ছা, তাহলে এর পরবর্তী ম্যাথে চলে যাই। ভাইয়া এর পরবর্তী ম্যাথে কি বলছে? কোন কোনো বিন্দুতে পি বিন্দুতে এবং PQ টু পি নয় দুইটি মানে দুইটি বল ক্রিয়াশীল, প্রথমটিকে দ্বিগুণ করে দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে, পি এর মানটা বের করতে বলছে, তাই না ভাইয়া? হুম। আচ্ছা, এটা কিভাবে করবো কেউ বলতে পারবেন? কারো থেকে কোনো আইডিয়া আছে, সাজেশন আছে? দেখেন, এই আগের মতোই করবো আমরা, খুব একটা চেঞ্জ করবো না কোনো কিছুতেই। যেমন এটা হচ্ছে যে আমাদের অ্যাঙ্গেল সেম ধরবো আর কি, টু পি। হ্যাঁ, দুইটা সমান ধরবো। এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের পি, এদের লব্ধি। এটা হচ্ছে ধরেন কথার কথা আর। তাহলে এখান থেকে আপনি এখান থেকে লিখতে পারেন না? এটা উল্টা ভাবেও ধরতে পারি, এভাবে যে ধরতে হবে, যেহেতু আগে পি বল বলছে পি বলটাকে নিচে রাখি, তাহলে সুন্দর দেখায় প্রশ্নের সাথে। এটা হচ্ছে পি, এটা হচ্ছে টু পি। এখানে মনে রাখেন এখানে যা কথাবার্তা বলছে ওরা লব্ধির দিক নিয়ে কথাবার্তা বলছে, আমরা কিন্তু মানের ফর্মুলা অ্যাপ্লাই করবে না। এটা হচ্ছে যে আর। তাহলে এই কোনটা হচ্ছে লেটস সাপোজ থিটা, আমি থিটা চিন্তা করতেছি, তাহলে আমি লিখতে পারি না টেন থিটা ইকুয়াল টু কার সাথে? থিটা পি এর সাথে। তাহলে পি প্লাস টু পি কস আলফা উপরে হচ্ছে পি টু পি সাইন আলফা। এতটুকু তো আশা করি কারো থেকে কোনো প্রবলেম নাই। ঠিক সিমিলারলি তারা আটটা কথাবার্তা বলছে ভাইয়া, আটটা কথাবার্তা বলছে এরকম, প্রথম বলটিকে দ্বিগুণ করে, মানে যেটা এখন পি আছে সেটা এখন এখানে হয়ে যাবে টু পি, এবং দ্বিতীয় বলটির মান 8 একক বৃদ্ধি করলে, তাহলে দ্বিতীয় বলটা আগে থেকে ছিল টু পি, টু পির সাথে যদি আমি যদি 8 একক যদি বৃদ্ধি করি ভাই, এটা টু পি প্লাস এইট হবে না ভাইয়া? টু পির সাথে যদি আমি যদি 8 একক বৃদ্ধি করি, বলছে হ্যাঁ, লব্ধির দিক অপরিবর্তিত থাকে, মানে আগেরটা যদি থিটা থাকতো তাহলে এই জিনিসটাও দিন শেষে কি হবে? থিটাই হবে। এটা এটাই এটা হবে। আরটা আর প্রাইম দিচ্ছি কারণ এখানে লব্ধির মান যে সেম ব্যাপারটা এরকম বলে না, বলছে দিক সেম, তাহলে আর হয়তো চেঞ্জ হইতে পারে। তাহলে সেকেন্ড কেসের জন্য আমি কালার চেঞ্জ করে লিখতেছি, সেকেন্ড কেসের জন্য ব্যাপারটা কি লিখবো? ওই টেন থিটা সমান সমান, থিটা এখন কার সাথে? টু পি এর সাথে। তাহলে নিচে হবে টু পি প্লাস টু পি প্লাস এইট কস আলফা, আর উপরে হবে ভাইয়া আপনার টু পি প্লাস এইট সাইন আলফা। এখন একটাকে একটা ডিভাইড করে আপনি পি এর মান বের করতে পারবেন নাকি পারবেন না? আগের ইকুয়েশনের মতো একটা থেকে একটা ডিভাইড করে পি এর মানটা আপনি চাইলে ইজিলি বের করতে পারবেন। কি বলছি বুঝছেন?
হ্যাঁ। আমি এটার একটা শর্টকাট দেখাই দিচ্ছি। এটার একটা এমসিকিউ একটা শর্টকাট আছে। এই ধরেন আমি এটা কপি, আচ্ছা দাঁড়ান একটু, আমি এটা একটু কপি করি। সেম প্রশ্ন। দেখেন, এরকম প্রশ্নের মধ্যে যদি আমাকে যদি কখনো যদি বলা হয় যে আগে প্রথম কেস এবং দ্বিতীয় কেস, প্রথম কেস এবং দ্বিতীয় কেস হওয়ার পর যদি লব্ধির দিক যদি পরিবর্তন না হয়, লব্ধির কি পরিবর্তন না হয়, দিক পরিবর্তন না হয়, তাহলে এটা এমসিকিউর জন্য আপনারা এভাবে করবেন। প্রথম দুইটা বলের অনুপাত এবং দ্বিতীয় দুইটা বলের অনুপাত অলওয়েজ সমান হবে। আমি কি বলছি আবার বলি, যদি প্রথম কেস এবং দ্বিতীয় কেস হওয়ার পরও লব্ধির দিক যদি আপনার যদি পরিবর্তিত না হয়, মানে লব্ধি আগে প্রথম বলটার সাথে যত ডিগ্রি কোণে ছিল এখনো যদি ঠিক তত ডিগ্রি কোণে থাকে, তাইলে বল দুইটার অনুপাত সমান। তাহলে প্রথম কেসের মধ্যে বল দুইটার অনুপাত কি, P/2P। আর দ্বিতীয় কেসের মধ্যে বল দুইটার অনুপাত কি হবে, প্রথম বলটা দ্বিগুণ করে হচ্ছে, তাহলে পিটা হয়ে যাবে 2P, আর দ্বিতীয় বলটার সাথে 8 একক বাড়ছে, সেটা কি হবে 2P+8 না। এখন এখান থেকে আপনি যদি পিপি কাটেন তাহলে এটা হাফ অফ, এটা হচ্ছে 2P+2P+8। এখন আপনি যদি আর আর গুণ করেন তাহলে এটা হচ্ছে 2P+8 ইকুয়াল টু দুই দুই, এটা হচ্ছে 4P। তাহলে 2P টা যদি এই পাশে চলে যায় তাহলে 8 ইকুয়াল টু 2P। সুতরাং ক্যালকুলেশন যদি করি, পি ইকুয়াল টু দিন শেষে দাঁড়াবে 4। আপনি যদি ম্যাথমেটিক্স যদি করে যদি দেখেন, দিন শেষে আপনার আনসার আসবে কত, 4। এটাতে ও আপনাদের কারো থেকে কোনো প্রবলেম আছে নাকি ভাই বলেন তো, এতটুকু পর্যন্ত? না। ভাইয়া এমসিকিউ শর্টকাট থেকে বুঝাতে পারছি? হুম। ওকে, তাহলে নেক্সট ম্যাথে যাচ্ছি ভাইয়া। ওকে ভাইয়া, নেক্সট ম্যাথটা কি বলছো যে, করেন তো প্রশ্ন। বলতেছে কোন টু পি বিন্দুতে 2p এবং q equal থ্রি পি, মানে দুইটি বল 3p ক্রিয়ারত আছে। q equal 3p হয় এবং প্রথম বলটিকে দ্বিগুণ ও দ্বিতীয় বলটির মান 6 একক করে বৃদ্ধি পায়। এটার মানে কি? দেখেন, প্রথম বলছে বলটিকে প্রথম দ্বিগুণ বলটাকে এবং দ্বিগুণ করছি, প্রথম বলটা হচ্ছে 2P, 2P টা এখানে হয়ে যাবে 4P, এবং দ্বিতীয় বলটির মান 6 একক করে বৃদ্ধি করলে দ্বিতীয় বল কিউ সমান সমান কত, 3P না। এটা হচ্ছে 3P+6 করলে লব্ধির দিক আগের মতো কি থাকে বলছে, অপরিবর্তিত থাকে না, মানে কেস অপরিবর্তিত। আগেরটাই না। একটু আগে যে হ্যাঁ, হ্যাঁ। প্রবলেমটা করে আসছি, তাহলে এমসিকিউ শর্টকাট হিসেবে আমরা করে ফেলতে পারি না? তাহলে এটা উপরে হবে 2P, নিচে হবে আপনার 3P। আর এখানে হবে, উপরে হবে, প্রথম বলটাকে দ্বিগুণ করছি তাহলে এটা হয়ে যাবে ভাইয়া 4P, আর এটা হয়ে যাবে ভাইয়া 3P+6। ক্যালকুলেশন করতে পারবেন না ভাইয়া বাকিটা আপনাদের মতো করে? আর খাতার হুম। মধ্যে কোন ভাবে করবেন, কোন প্রসেসে করবেন, এই প্রসেসেই করবেন। বুঝাতে পারছি ভাইয়া? হুম। যদি সৃজনশীলে আসে এই প্রসেসেই করব, যদি আমাদের যদি এমসিকিউ তে আসে আমরা এই প্রসেসে করব। বুঝছেন নাকি বুঝেন না ভাইয়া? বুঝছি। ওকে, তাহলে আমরা এরপরের প্রশ্নে চলে আসি ভাইয়া, 6 নাম্বার। ভাইয়া 6 নাম্বারে কি বলছে একটু বলেন তো। সমমানের দুইটা বল কোন বিন্দুতে 2α কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি উৎপন্ন হয় তারা 2β কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি হয় তার দ্বিগুণ। দেখেন কাহিনীটা কি বলছে একটু বুঝেন, সমমানের দুইটা বল যদি 2α কোণে ক্রিয়ারত থাকে, ধরেন এটার লব্ধি যেটা হইছে সেটা যদি 2β কোণে যদি ক্রিয়ারত থাকে, এর লব্ধির দ্বিগুণ, মানে 2β কোণে যদি ক্রিয়ারত থাকে তার লব্ধিকে আপনি যদি আর বলেন, তাহলে 2α কোণে যে ক্রিয়ারত আছে এর লব্ধির সাথে 2 গুণ মানে 2r। এই প্রশ্নটা কি বুঝাতে পারছি ভাইয়া? বলছে সমমানের দুইটি হুম। বল কোন বিন্দুতে 2α কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি উৎপন্ন হয় তার 2β কোণে ক্রিয়ারত থাকলে যে লব্ধি উৎপন্ন হয় তার দ্বিগুণ। তাহলে 2β কোণে যদি আর থাকে তাহলে 2α কোণ, এটা 2r হবে। এটা বুঝাতে পারছি নাকি বুঝাতে পারি না ভাইয়া বলেন তো? হ্যাঁ। তাহলে এখানের মধ্যে ব্যাপারটা হচ্ছে কাইন্ড অফ এরকম, একটা হচ্ছে যে পি, আরেকটা হচ্ছে পি, কারণ সমমান বলছে ওই জন্য দুইটা পি নিছি। আর মধ্যবর্তী কোণ যদি 2α হয় তাহলে লব্ধি হচ্ছে 2r। আরেকটা কেস বলছে এখানে, সেটা হচ্ছে ভাইয়া পি, পি মধ্যবর্তী কোণ যদি 2β হয়, তাহলে তারা বলতেছে যেটা লব্ধি আছে সেটাকে কি বলতেছে, আর বলতেছে। কোনো আপত্তি আছে ভাইয়া এই দুইটার মধ্যে? না। তাহলে এখান থেকে লিখতে পারি না ভাইয়া, 2r হোল স্কয়ার ইকুয়াল টু, সরি, হোল স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস পি স্কয়ার
প্লাস 2p ইন্টু পি কস 2 আলফা। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি এটা হচ্ছে যে 4r² ইকুয়াল টু একটা একটা দুইটা পি স্কয়ার 2p²। আরে আর কেন লিখতেছি বারবার, 2p² প্লাস 2p² কস 2 আলফা। এতটুকুতে কোনো আপত্তি আছে ভাইয়া? তাহলে এখান থেকে আমি যদি ওই উভয় পক্ষ থেকে 2p² যদি কমন নিই, তাহলে 4r² প্লাস 2p² যদি কমন নিই, তাহলে থাকতেছে 1 প্লাস কস 2 আলফা। এই 1 প্লাস কস 2 আলফা থেকে কাউকে মনে পড়ছে? বলেন তো ভাইয়া। 2 sin² আলফা। এই সাইন হ্যাঁ, স্কয়ার 2 cos 2 cos 2 থিটা। 2 কস স্কয়ার আলফা। 1 - cos 2 আলফা থাকলে 2 sin স্কয়ার আলফা, 1 প্লাস কস 2 আলফা থাকলে 2 cos স্কয়ার আলফা। এখানে দেখেন, এখানে 2 আছে, এখানে 4 আছে, কাটাকাটি করলে এটা হচ্ছে 2r² ইকুয়াল টু p² ইন্টু 2 cos স্কয়ার আলফা। এখন দেখেন এ টু আবার কাটাকাটি যাচ্ছে, তাহলে আপনি দিন শেষে r² সমান সমান পাচ্ছেন যে p²cos স্কয়ার আলফা। এতটুকু বুঝতে পারছি ভাইয়া? তাহলে আর সমান সমান আপনি পাবেন এখান থেকে পি কস আলফা। ভাইয়া এতটুকু বুঝছেন নাকি বুঝেন না বলেন তো? আর সমান সমান পি কস আলফা কেমনে পাইছি? হুম। ভাই এটা বুঝছেন? ঠিক সিমিলারলি হুম। আরেকটা কথাবার্তা বলছে যে এটার জন্য, তাহলে এখানের মধ্যে এই কেসের জন্য এটা লব্ধি হচ্ছে r² ইকুয়াল টু p² প্লাস p² প্লাস 2p ইন্টু পি কস 2 বিটা। তাহলে ভাইয়া আমি যদি লিখি r² ইকুয়াল টু এই একটা একটা কয়টা p², দুইটা p², তাহলে 2p² প্লাস 2p² কস 2 বিটা। তাহলে ভাইয়া 2p² যদি কমন নিই, তাহলে r² ইকুয়াল টু আমি লিখতে পারি 2p² কমন নিলে 1 প্লাস কস 2 বিটা। তাহলে ভাইয়া এখান থেকে আমি একটা কাহিনী লিখতে পারি, r² ইকুয়াল টু 2p² ইন্টু 2। এটা একটা ফর্মুলার মধ্যে থাকবে 2 cos² বিটা। 1 প্লাস কস 2 আলফার ফর্মুলাটা আবার অ্যাপ্লাই করছি, তাহলে দেখেন 2 এ 2 এ 4। তাহলে এটা হচ্ছে যে r² সমান সমান দাঁড়াচ্ছে এখানে 4p² cos² বিটা। ভাইয়া এতটুকু বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে এখান থেকে লিখতে পারি আর ইকুয়াল টু ক্যালকুলেশন করে 2p cos বিটা রুট করছি এখানে। ভাইয়া এই লাইনটুকু বুঝছেন নাকি বুঝেন নাই বলেন তো? দেখ, এখানে কোন লাইনের প্রবলেম থাকলে বলেন। একটা জায়গার মধ্যে আমি আর সমান সমান পাইছি পি কস আলফা, আর একটা জায়গার মধ্যে আমি আর সমান সমান পাইছি 2p cos বিটা। এতটুকু বুঝছেন ভাইয়া? হ্যাঁ। হ্যালো, এতটুকুতে কারো কোনো আপত্তি আছে বাকিরা? না। আচ্ছা, তাহলে দেখেন উভয় ক্ষেত্রে দেখেন লব্ধি তো সেম, তাহলে উভয় ক্ষেত্রে মানে আর এর মান সমান না? এ আর এর মিনিং যেটা, এ আর এর মিনিং তো সেটা, তাই নাকি তাই না? এখানে হয়তো লব্ধি সেম না, একটা আর একটা 2r, কিন্তু আর এর মিনিং তো সেম, তাই না ভাইয়া? আমি কি বলছি বুঝতে পারছেন? আমি বলতেছি এখানে যেটা আর এর ভ্যালু আছে, এখানে যেটা আর এর ভ্যালু আছে, বোথ আর এর ভ্যালু ইজ ইকুয়াল একটা এক অপরটার। এটা কি বুঝছেন ভাইয়া কথাটা? হ্যাঁ। হুম। তাহলে আর যদি সমান যদি হয় কোনো কারণে, আমি উপরে লিখতেছি আর ইকুয়াল টু যদি আর হয়, তাহলে দেখেন পি কস আলফা ইকুয়াল টু দিন শেষে দাঁড়াচ্ছে 2p cos বিটা। তাহলে এখান থেকে আপনি যদি পি পি কাটা দেন, তাহলে থাকতেছে কস আলফা ইকুয়াল টু 2 cos বিটা। এটাই প্রমাণ করতে বলছে। এটা বুঝছেন নাকি দেখেন তো ভাইয়া? হুম। বুঝছেন? আচ্ছা, এটা যদি বুঝছেন, আমাদের মিটিং এর বুঝছেন আর 1.5 মিনিট বাকি আছে, জাস্ট আরেকটা লিংক দেবো, এই লিংকের মধ্যে যতটুকু শেষ করতে পারি ততটুকুতেই আজকের ক্লাস ক্লোজ করব। আমি 1 মিনিটের মধ্যে আরেকটা লিংক দিচ্ছি, আপনারা ওখানে জয়েন করেন। ঠিক আছে ক্লাস, থ্যাংক ইউ সো মাচ।